সালামু আলাইকুম। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনাটি সাজানো সম্পূর্ণরূপে কানাডার প্রসেসিং টাইম নিয়ে। কিছুদিন আগে আমরা ব্যাকলগ নিয়ে কথা বলেছি, বর্তমানে কানাডাতে কী পরিমাণে ব্যাকলগে রয়েছে এবং স্ট্যান্ডার্ড টাইমে কী পরিমাণে অ্যাপ্লিকেশন প্রসেস হচ্ছে। আজকে আমরা কথা বলবো একদম ভাগ করে কোন কোন ক্যাটাগরিতে কী পরিমাণে সময় লাগতেছে। স্ট্যান্ডার্ড টাইমের বিষয়টি মূলত এখানে উল্লেখ করা হবে যারা অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন। তো এখানে স্ট্যান্ডার্ড টাইম বলতে অ্যাকচুয়ালি যে সময়গুলো লাগতেছে এবং সেটা এখানে কম্পারেটিভ তথ্যগুলো এখানে পাবেন। তো যারা বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করেছেন, ভিজিটর ভিসায়, স্টুডেন্ট ভিসায়, সিটিজেনশিপ, পার্মানেন্ট রেসিডেন্ট ভিসায়, পার্মানেন্ট রেসিডেন্টে তো আবার অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, স্কিল মাইগ্রেশন, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম, বিজনেস মাইগ্রেশন, ফ্যামিলি ক্লাস স্পন্সরশিপ, এই সবগুলোর প্রসেসিং টাইম নিয়ে মূলত আজকে কথা বলবো। পুরো ভিডিওটি দেখবেন, আশা করছি অনেকেই রিয়েল পিকচারটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। Here are new updated IRCC processing times as of June 3, জুনের 3 তারিখ পর্যন্ত এই তথ্যগুলো কালেকশন করা হয়েছে এবং বরাবরই বলে থাকি স্ট্যাটিস্টিক্স কানাডার সহযোগিতা নিয়ে মূলত তথ্যগুলো কালেকশন করা, যার কারণে তথ্যগুলো কিছুটা আগের। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো অনেকে প্রসেসিং টাইমটা কাউন্ট করেন কখন থেকে, যখন থেকে দৌড়ঝাঁপ শুরু করেন যে ভাই আমি তো ফাইল প্রসেসিংয়ের জন্য দেখা গেলো হয়তো আপনি কোনো একজন কনসালটেন্টের সাথে কাজ করতেছেন, হতে পারে তিনি লাইসেন্সড অথবা নন লাইসেন্সড হতে পারে, প্রফেশনাল সার্ভিস অনেকেই দেয় অনেকভাবে, সবাই লাইসেন্সড না হতে পারে। এনিওয়ে যেটাই হোক আর কি, যে কোনো ওয়েতেই হোক না কেন, দেখা গেলো যে আপনি একটা প্রতিষ্ঠানের সাথে কাজ শুরু করে দিয়েছেন সেই জানুয়ারির 1 তারিখে। তো সেই প্রতিষ্ঠান অ্যাকচুয়ালি আপনার ফাইলটি সাবমিট করেছে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি। তো আপনি হিসাব করতেছেন যে জানুয়ারির 1 তারিখ থেকে আমার কাজ শুরু হয়েছে, আমার আর কতদিন সময় লাগবে। তো অ্যাকচুয়ালি আপনার ফাইলটা সাবমিট হয়েছে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি। এরপরে আপনি কানাডা থেকে কনফার্মেশন পেয়েছেন আরও 5 দিন পরে। কনফার্মেশন যে ডেটে পেয়েছেন সেই সময় থেকে প্রসেসিং টাইমটি কাউন্ট হবে। তো এখানে এই বিষয়টি এখানে একটু ক্লিয়ারলি উল্লেখ করা হয়েছে। ইম্পর্ট্যান্ট থিং টু অলওয়েজ কিপ ইন মাইন্ড is that the processing period starts when IRCC receives the complete application and ends when the immigration officer issues a decision on the application. তাহলে আপনার এই প্রসেসিং টাইমটা কাউন্ট হবে কখন, যখন আইআরসিসি একদম কমপ্লিট অ্যাপ্লিকেশন পাবেন। এখানে পার্মানেন্ট রেসিডেন্ট ভিসায় যারা আবেদন করেছেন তাদের আবেদনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হলে এরপরে আইআরসিসি আরও কিছু ফার্দার রিকোয়ারমেন্ট চেয়ে বসে। তো যার কারণে সেই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল হওয়ার পর থেকে তারা বলতেছে যে কমপ্লিট অ্যাপ্লিকেশনটি যখন তারা পাবে, অর্থাৎ তাদের পক্ষ থেকে আর কোনো কিছু চাওয়ার নাই আপনার অ্যাপ্লিকেশনের বিষয়ে, তারা শুধু আপনার অ্যাপ্লিকেশনের তথ্যগুলো যাচাই করবে, থার্ড পার্টি দিয়ে হোক, ফোর্থ পার্টি দিয়ে হোক, কিংবা অনলাইনে হোক, যেভাবেই হোক, তারা 100% কমপ্লিট অ্যাপ্লিকেশনটি পাওয়ার পর থেকে তারা সেই সময়টিকে কাউন্ট করতে বলতেছে। এবং এটা শেষ হবে কখন, যখন আপনার অ্যাপ্লিকেশনের বিষয়ে ভিসা অফিস, অর্থাৎ আপনি আপনার জন্য যে অফিস, রিজিওনাল অফিস আপনার ভিসা প্রসেসিংয়ের কাজ করতেছে, তাদের সেখান থেকে একটি ডিসিশন ইস্যু হবে। এই পুরো সময়টাকে এখানে এই ডিউরেশন হিসেবে কাউন্ট করা হচ্ছে। তো আমি এটা কী জন্য বললাম, ওই যে আপনি মনে করতেছেন যে ভাই জানুয়ারি 1 তারিখ থেকে শুরু করছি, জমা হয়েছে ফেব্রুয়ারি 15 তারিখ, পরে দেখা গেলো যে 15 দিন পরে আর একটা রিকোয়ারমেন্ট চাইছে গভর্নমেন্ট, সেই রিকোয়ারমেন্ট দিতে আরও 15 দিন লাগছে। তো আপনার ফেব্রুয়ারির শেষ, মার্চেরও 15 দিন চলে গেছে। ইমিগ্রেশন যেটা বলতেছে আইআরসিসির যে ভাষার মতে, আপনার সেই মার্চের 15 তারিখ থেকে আপনি যখন কমপ্লিটলি দিয়েছেন তারপর থেকে তারা কাউন্ট করতেছে টাইমটা। তো অনেকেই আশা করছি এই উত্তরটা পেয়ে গেছেন বিভিন্ন অ্যাপ্লিকেশনে, যাদের এরকম পেন্ডিং ইস্যু ছিল পরবর্তীতে দিয়েছেন, সেগুলো থেকে এখানে সমাধানের একটি সেগুলোর কাউন্টিংয়ের বিষয়টি এখানে সরাসরি আইআরসিসির কোটেশন থেকে আপনাদেরকে দিলাম। IRCC processing times for citizenship and PR cards updated. The number of applications in their inventory, the number of staff members assigned to handle these kinds of applications, and the anticipated number of new applications that IRCC might receive all go into calculating citizenship processing times. এবার সরাসরি টেবিলে চলে আসলাম। এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন সিটিজেনশিপের আবেদন, এখানে প্রসেসিং টাইম, এরপরে কিছু পিআর কার্ডের বিষয় রয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা সিটিজেনশিপের জন্য আবেদন করেছেন কারেন্ট প্রসেসিং টাইমটা এখানে আপনারা বুঝতে পারতেছেন যে চেঞ্জেস এখানে কয়েকটি কম্পেয়ার করা হয়েছে, এপ্রিল মাস, মে মাস এবং বর্তমান সময়টি এখানে প্রেডিকশন করা হয়েছে। তো প্রথমে সিটিজেনশিপ গ্র্যান্টের জন্য যারা আবেদন করেছেন তাদের বর্তমান প্রসেসিং টাইম লাগতেছে 8 মাস। মে মাসেও এটি 8 মাসেই সম্পন্ন হয়েছে। এপ্রিল মাসে
এপ্রিল মাসের আগে এটা আরও বেশি ছিল। সিটিজেনশিপ সার্টিফিকেট নেওয়ার ক্ষেত্রে এখানে কারেন্ট প্রসেসিং টাইম হচ্ছে 3 মাস। মে মাসে এটার কোনো পরিবর্তন ছিল না, এপ্রিল মাসে 4 মাস আগের মাসের তুলনায় কমে গিয়েছিল। রিজাম্পশন অফ সিটিজেনশিপ নট ইনাফ ডাটা, এটা নিয়ে পর্যাপ্ত তথ্য নেই। এরপরে হচ্ছে রিনাউন্সিয়েশন অফ সিটিজেনশিপ, কে যদি সিটিজেনশিপ ত্যাগ করে তাদের জন্য এখানে প্রসেসিং টাইম হচ্ছে 13 মাস। সার্চ অফ সিটিজেনশিপ রেকর্ড সার্চের ক্ষেত্রে এখানে সময় লাগতেছে 13 মাস। নিউ পিআর কার্ড, যারা একদম নতুন পিআর কার্ডের জন্য অ্যাপ্লাই করতেছেন, বিশেষ করে কানাডাতে যখন কেউ সিওপিআর নিয়ে অ্যাপ্লাই করে, সিওপিআর মানে হচ্ছে কনফার্মেশন অফ পার্মানেন্ট রেসিডেন্সি, বিশেষ করে কানাডার বাইরে থেকে স্কিল মাইগ্রেশন হোক, বিজনেস মাইগ্রেশন হোক, তাদেরকে প্রথম যে ল্যান্ডিংটা করতে হয় সেটাকে বলা হয় সফট ল্যান্ডিং। এই সফট ল্যান্ডিং করার পরে ওয়েট করতে হয় পিআর কার্ডের জন্য। তো একদম এই নতুন করে পিআর কার্ডের জন্য এখানে সময় লাগতেছে 79 দিন, অনেক বড় একটা সময়, যেটি আপনার আগের তুলনায় 31 দিন বেড়ে গেছে। তো এখানে প্রসেসিং টাইমটা অনেক বেড়ে গেছে যারা পিআর কার্ডের জন্য অলরেডি কানাডাতে অবস্থান করতেছেন এবং যারা সিওপিআর হাতে নিয়ে বসে আছেন কানাডার পৃথিবীর বিভিন্ন প্রান্তে কানাডাতে এন্ট্রি করবেন, তাদেরকে পরামর্শ দেব এভাবে যে যেহেতু আপনি কানাডাতে আপনার সিঙ্গেল এন্ট্রি ভিসা পাবেন, সিওপিআর নিয়ে বা পার্মানেন্ট রেসিডেন্টের যে ভিসাটি আপনার পাসপোর্টে লেগেছে সেটি হচ্ছে সিঙ্গেল এন্ট্রি ভিসা। সেই ভিসা নিয়ে আপনি কানাডাতে ঢোকার পরে ওই ভিসা নিয়ে আবার ঢুকতে পারবেন না, তখন পরবর্তীতে ঢোকার ক্ষেত্রে আপনাকে পিআর কার্ড নিয়ে ঢুকতে হবে। তো এখানে যে বিষয়টি সেটা হলো 79 দিন তো আপনি কানাডাতে ব্লক হয়ে থাকতে চাবেন না, সেক্ষেত্রে আপনি কানাডাতে গিয়ে কোনো একটি অ্যাকোমোডেশন, কোনো একটি অ্যাড্রেস ম্যানেজ করে সেই অ্যাড্রেসটি কানাডার গভর্নমেন্ট অফিসকে দিবেন, যাতে করে পরবর্তীতে তারা কুরিয়ারের মাধ্যমে হোক যেভাবে হোক পিআর কার্ডটা সেই অ্যাড্রেসে পৌঁছায় এবং আপনার যাতে বিশ্বস্ত লোক সেই কার্ডটি আবার গুরুত্বপূর্ণ কুরিয়ারের মাধ্যমে আপনার দেশে আপনাকে ফেরত পাঠায়। পরবর্তীতে তখন আপনি সেই পিআর কার্ড নিয়ে কানাডাতে ট্রাভেল করতে পারবেন। তো এটা হচ্ছে আপনাদেরকে কী জন্য বললাম, 79 দিন বা 80 দিন এত লং টাইম ধরে কানাডাতে অবস্থান করার সবার অ্যাকোমোডেশন হয়তো থাকবে না, বিশেষ করে অনেকের অনেক ধরনের অবস্থা থাকে। আর যারা একদম 8-60 বেঁধে কানাডাতে চলে আসবেন তাদের জন্য কোনো সমস্যা নেই, তাদের অপেক্ষায় থাকতে হবে 79 দিন বা আরও বেশি বা কম হতে পারে। পিআর কার্ড রিনিউয়ালস, যারা নতুন আগের পিআর কার্ডের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, নতুন পিআর কার্ড যারা ইস্যু করবেন, ইস্যুর জন্য অপেক্ষা করবেন, তাদের জন্যও এখানে 68 দিন সময় লাগতেছে। এখানে 12 দিন কিন্তু বেড়ে গেছে আগের তুলনায়। তো এই উভয়ের জন্যে এই পিআর কার্ডের বিষয়গুলো আপনারা দেখতে পেলেন যে সময় অনেক আগের থেকে বেশি লাগতেছে। আইআরসিসি ইজ নাও ডেলিভারিং অ্যাকনলেজমেন্ট অফ রিসিভড letters and emails to paper and online applications received during the week of May 23, 2024. তো মের 23 তারিখ পর্যন্ত যে অ্যাপ্লিকেশনগুলো জমা হয়েছে, পেপার বেজ অ্যাপ্লিকেশন হোক অনলাইন হোক, সেগুলোর জন্যও আইআরসিসি অ্যাকনলেজমেন্ট অফ রিসিপ্ট ইস্যু করতেছে। এই অ্যাকনলেজমেন্ট অফ রিসিপ্ট মানেই হচ্ছে ওই যে আমি বলেছিলাম না যে আপনি কাউন্ট করবেন কোন সময় থেকে, এই যে অ্যাকনলেজমেন্ট অফ রিসিপ্ট যখন পাবেন, পিআর অ্যাপ্লিক্যান্টদের জন্য বলতেছি, এটা পিআর অ্যাপ্লিক্যান্টদের জন্য, তারপর থেকে আপনি বুঝবেন যে আপনার দিন শুরু। আর অন্য যেগুলো স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসা, এগুলোতে কনফার্মেশন লেটার যখন আপনি পাবেন বা ফার্দার যদি তাদের কোনো কোয়েরিজ থাকে, সেই লেটার পাওয়ার পর থেকে আপনি এখানে কাউন্ট করতে হবে আপনাকে টাইমটা। New permanent resident card and renewals processing time is updated on a weekly basis, and it is based on the time it took IRCC to process 80% of the complete applications in the past. Family sponsorship IRCC processing times. Family sponsorship processing times are now being updated on a monthly basis beginning in May 2024 and are predominantly based on number of applications in IRCC inventory, number of IRCC staff processing this type of applications, number of applications IRCC is expecting to get. তো এখানে অনেকগুলো বিষয়ের উপরে প্রসেসিং টাইমটা নির্ভর করে, সেটা এখানে মেনশন করা হয়েছে। It also includes the time taken for the person being sponsored to give biometrics, the assessment and the eligibility of the applicant and sponsoring person. তো ফ্যামিলি স্পন্সরশিপের যে কথাটি বলেছিলাম, তাদের যে বর্তমান অবস্থা সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর্টিকেলেন্সে। স্পাউস, কমন ল পার্টনার লিভিং আউটসাইড কানাডা,
3 দিন আগে আমরা স্পোজাল স্পন্সরশিপ নিয়ে কথা বলেছি, স্পেশালি যে এখানে একটি অটোমেশন সিস্টেম চালু হচ্ছে, বিশেষ করে এই প্রোগ্রামের জন্য। এটা তো পিআর প্রোগ্রাম দেখতে পাচ্ছেন 10 মাস। তো এখানে প্রসেসিং টাইমগুলো খুব শর্ট হয়ে আসবে ইনশাল্লাহ খুব শীঘ্রই। তো এই তথ্যগুলো আবার দেখতে পারবেন কিছুক্ষণ পরে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে কারেন্ট প্রসেসিং টাইম স্পাউস আর কমন ল পার্টনার, অর্থাৎ কানাডার যারা পিআর বা সিটিজেন তারা তাদের স্পাউস বা কমন ল পার্টনারকে নেয়ার জন্য যারা আবেদন করেছেন এবং তাদের সেই স্পাউসরা যদি কানাডার বাইরে অবস্থান করে, তাদের জন্য প্রসেসিং টাইম হচ্ছে 10 মাস। এবং এখানে কন্ডিশন হচ্ছে তাদের বসবাস করতে হবে কুইবেকের বাইরে। আর কুইবেকের মধ্যে যদি কেউ বসবাস করে তাহলে তাদের জন্য প্রসেসিং টাইম হচ্ছে 34 মাস। তো এখানে যিনি স্পন্সর তিনি এখন কুইবেকে আছেন, স্পন্সর করেছেন যাকে, তিনি এখন কানাডার বাইরে আছেন, হতে পারে তিনি ইন্ডিয়াতে, হতে পারে বাংলাদেশে। তাদের জন্য আবেদন করেছেন, তাদের প্রসেসিং সময় লাগবে 34 মাস। এরপরে স্পাউস কমন ল পার্টনার লিভিং ইনসাইড কানাডা। তো এর মানে হচ্ছে আপনি কুইবেক ছাড়া কানাডার যে কোনো জায়গাতে আছেন, আপনি কানাডার সিটিজেন এবং পিআর হোল্ডার, আপনার ওয়াইফ বা হাজব্যান্ড তিনি কানাডার সিটিজেন বা পিআর হোল্ডার না, তারা আবেদন করেছেন স্পাউজাল ভিসায়, তিনি হয়তো ভিজিট ভিসা নিয়ে আপনার সাথে বর্তমানে আছে, তার জন্য প্রসেসিং সময় হচ্ছে মাত্র 28 দিন। এটা অনেক কম সময়। আর যারা কুইবেক প্রভিন্সে রয়েছে তাদের জন্য সময় লাগবে, সরি এখানে 28 দিন না, আমি দুঃখিত, এখানে তাদের জন্য সময় হচ্ছে 28 মাস। স্পাউস আর কমন ল পার্টনার লিভিং ইনসাইড কানাডা, ইন্টেনশন টু লিভ ইন কুইবেক, যদি কুইবেকে থাকতে চায় তাহলে 28 মাস, আর যদি আপনার কুইবেকের বাইরে থাকতে চায় তাহলে আর কম সময় লাগবে। এরপরে আমরা কুইবেকের এবার আমরা প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট প্রোগ্রামে চলে আসলাম। ইন্টেনশন টু লিভ আউটসাইড কুইবেকের বাইরে যদি আপনার বাবা মা সহ আপনি বসবাস করতে চান তাহলে প্রসেসিং সময় 24 মাস, এখানে 4 মাস সময় বেড়ে গেছে আগের তুলনায়। প্যারেন্টস গ্র্যান্ড প্যারেন্ট প্রোগ্রাম ইন্টেনশন টু লিভ আউটসাইড কুইবেক, সেক্ষেত্রে 24 মাস সময় লাগবে। প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্ট ইন্টেনশন টু লিভ ইন কুইবেক, প্যারেন্টস গ্র্যান্ড প্যারেন্টস যদি আপনার কুইবেক প্রভিন্সে বসবাস করতে চায় তাহলে তাদের জন্য 48 মাস সময় লাগবে প্রসেসিংয়ের ক্ষেত্রে, এখানে 15 মাস সময় বেড়ে গেছে। The immigration department is now using 2 new automation tools to speed up the processing of a spousal sponsorship. সেটা একটু আগে কয়েকদিন আগে বিস্তারিত ভিডিও করেছি। তার আগে কয়েকদিন আগে আপনাদেরকে আরেকটি ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে এখানে বর্তমানে কানাডাতে ব্যাকলগে 8,97,100টি অ্যাপ্লিকেশন রয়েছে এবং এখানে স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে প্রসেসিং হচ্ছে 13,23,100টি অ্যাপ্লিকেশন। সেটা আবার একটু স্মরণ করিয়ে দিলাম। এবার আসি ইকোনমিক ক্লাসে আপডেটেড তথ্য আপনাদেরকে দিব। এখানে যারা বিভিন্ন পিআর প্রোগ্রামে আবেদন করেছেন, পার্মানেন্ট রেসিডেন্সি, ইকোনমিক ক্লাস, আপডেটেড মান্থলি অ্যান্ড উইকলি। তো এখানে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস, অর্থাৎ কানাডার মধ্যে থেকে যারা পিআরের জন্য আবেদন করেছেন, কখন পিআরে আবেদন করেছেন, যখন আইটিএ পেয়েছেন তারপর থেকে কিছুদিন আগে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে 3000 ইনভিটেশন ইস্যু হয়েছে, তারা এখন আবেদন করবেন পিআরের জন্য। আবেদনপত্র জমা দেওয়ার পরে যখন তারা অ্যাকনলেজমেন্ট অফ রিসিপ্ট পাবেন সেখান থেকে 5 মাস সময়ের মধ্যে তাদের এই পিআর প্রসেসিংটা হয়ে যাবে। এটা হলো বিষয়। ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামের জন্য এখানেও আপনার অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট পাওয়ার পরে 5 মাস সময়ের মধ্যে আপনাদের প্রসেসিংগুলো হয়ে যাবে। প্রিভিয়াস রেকর্ড সেটাই বলতেছে। প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের ক্ষেত্রে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম যেটা এক্সপ্রেস এন্ট্রির সাথে লিঙ্কড, সেটার জন্যে আপনি এক্সপ্রেস এন্ট্রির অধীনে আইটিএ পাওয়ার পরে আপনি যখন কমপ্লিট অ্যাপ্লিকেশন জমা দিবেন, দেওয়ার পরে অ্যাকনলেজমেন্ট অফ রিসিপ্ট পাওয়ার পরে এখানে 6 মাস সময় লাগতেছে আপনার পিআর প্রসেসিং হতে। নন এক্সপ্রেস এন্ট্রি পিএনপি, যেগুলো এক্সপ্রেস এন্ট্রির সাথে যুক্ত না, যেগুলো আপনি রিলেটিভসের রেফারেন্সে কিংবা কোনো জব অফারের রেফারেন্সে আবেদন করেছেন, সেগুলোর জন্যে আপনার কমপ্লিট অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পরে আপনার 11 মাস সময় লাগতেছে। কুইবেক স্কিল ওয়ার্কার প্রোগ্রাম, এখানে আপনার সময় লাগতেছে 9 মাস। কুইবেক বিজনেস ক্লাস, এন্টারপ্রেনার ক্লাস, এখানে সময় লাগতেছে 48 মাস, আগের তুলনায় 6 মাস কমে গেছে। মে মাসে এবং জুন মাসে, এপ্রিল মাসে 6 মাস কমে গেছে। ফেডারেল সেলফ এমপ্লয়েড, এখানে 51 মাস সময়, এখানে 1 মাস কমে গেছে আগের তুলনায়। এখানে সবচেয়ে বেশি সময় লাগতেছে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে যারা আবেদন জমা দিয়েছেন কমপ্লিট, তাদের 6 মাসের মধ্যে প্রসেসিং হয়ে যাচ্ছে। স্টার্ট আপ ভিসা প্রোগ্রাম, এখানে 37 মাস সময় লাগতেছে, এটি আগের সময়টি বহাল রয়েছে।
এবার আসি আমাদের যে সমস্ত শ্রোতা মণ্ডলী কানাডার বিভিন্ন প্রান্ত কানাডার এবং কানাডার বাইরে থেকে শুনতেছেন, এর মধ্যে একটা বড় সংখ্যক হচ্ছে টেম্পোরারি রেসিডেন্ট ভিসা আবেদনকারী, তার মধ্যে ভিজিটর ভিসা অনেকে আবেদন করেছেন। এখানে গভর্নমেন্ট থেকে প্রাপ্ত তথ্যের আলোকে আমরা তথ্যগুলো সাজিয়েছি। আপনি যে দেশের নাগরিক সেই দেশের নাম এখানে নাও থাকতে পারে, এই জন্য দুঃখ প্রকাশ করতেছি। প্রকৃতপক্ষে গভর্নমেন্টের কাছে যেভাবে ডাটা ছিল সেটাই আমরা এখানে পাবলিশ করতেছি। আপনি ধরে নেবেন আপনার আশেপাশে যে সমস্ত কান্ট্রি রয়েছে সেগুলোর প্রসেসিং টাইমটা আপনার জন্য এখানে অ্যাপ্লিকেবল। তো এখানে ভিজিটর ভিসা আউটসাইড কানাডা থেকে যারা আবেদন করতেছেন, এখানে ইন্ডিয়াতে দেখাচ্ছে 34 দিন মাত্র, নাইজেরিয়াতে 172 দিন, ইউনাইটেড স্টেটসে দেখাচ্ছে 28 দিন, পাকিস্তানে 103 দিন, ফিলিপাইন্সে আপনার 23 দিন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইম। এর বাইরে কিন্তু অনেকের সময় লাগতেছে, এটা আমরা জানি, আমাদের কাছে তথ্য আছে। তারা ব্যাকলগে রয়েছেন, ব্যাকলগে থাকলেও টেনশনের কোনো কারণ নেই, প্রসেসিং অবশ্যই হবে সেগুলো। তো এখানে এই পরিবর্তনগুলো কী হারে হয়েছে সেটা পাশে এখানে মেনশন করা হয়েছে। ভিজিটর ভিসা ইনসাইড কানাডা থেকে যারা আবেদন করতেছেন তাদের অনলাইনে তাদের 24 দিন সময় লাগতেছে, এটা একদিন বেড়ে গেছে আগের তুলনায়। প্যারেন্ট আর গ্র্যান্ড প্যারেন্ট সুপার ভিসা, তো এটাও ওয়ান কাইন্ডস অফ ভিজিটর ভিসা, সুপার ভিসাটা। তো সেক্ষেত্রে যে সময়টি লাগতেছে সেটা হচ্ছে আপনার এখানে ইন্ডিয়াতে 49 দিন, নাইজেরিয়াতে 153 দিন, ইউনাইটেড স্টেটসে 192 দিন, পাকিস্তানে 147 দিন, ফিলিপাইন্সে 134 দিন। আমাদের একটা বড় সংখ্যক শ্রোতা বাংলাদেশি, তো বাংলাদেশের এই স্পেসিফিক তথ্য এখানে নেই, এই জন্য দুঃখ প্রকাশ করছি। এটা নিয়ে অনেকেই কুয়েরিজ দেবেন যে ভাই বাংলাদেশের সময় কত, যেহেতু এখানে নেই এটা নিয়ে প্রশ্ন কেউ করবে না। আমি এটার এক্স্যাক্ট অ্যান্সার আমার কাছে নেই, যেহেতু আমি ততটি পাইনি। তো এটা ধরে নিতে হবে নাইজেরিয়াতে যেমন সময় লাগতেছে 153 দিন, এটা আপনাকে এই ধরনের কিছু ধরে নিতে হবে, কারণ ইন্ডিয়াতে যে সময় লাগে তার থেকে অনেক বেশি সময় লাগতেছে বাংলাদেশিদের জন্য। সেক্ষেত্রে আপনি নাইজেরিয়ান টাইমটাকে ধরতে পারেন স্ট্যান্ডার্ড হিসাবে, তো অনেকের এই সময় বেশি সময় লাগতেছে। স্টাডি পারমিট আউটসাইড কানাডা বলতে কানাডার বাইরে থেকে যারা আবেদন করতেছেন তাদের জন্য এখানে 14 সপ্তাহ সময় লাগতেছে। ভিজিটর এক্সটেনশন কানাডার ভিতরে থেকে যারা ভিজিটর এক্সটেনশনের জন্য আবেদন করতেছেন তাদের 83 দিন সময় লাগতেছে। এই জন্যে আপনারা যারা ভিজিটর ভিসা আসবেন তারা যদি এক্সটেনশনের জন্য আবেদন করতে চান তাহলে 90 দিন 3 মাস আগে আবেদন করে ফেলুন। স্টাডি পারমিট ইনসাইড কানাডার ভিতর থেকে যদি কেউ স্টাডি পারমিটে এক্সটেনশন হোক বা এক্সটেনশনেরটা আলাদা উল্লেখ করা আছে, কানাডার ভিতর থেকে কেউ স্টাডি পারমিটের জন্য আবেদন করতে চাইলে 13 সপ্তাহ, আর হচ্ছে স্টাডি পারমিট এক্সটেনশনের জন্য এখানে 49 দিন সময় লাগতেছে। ওয়ার্ক পারমিট আউটসাইড কানাডা, আমাদের অনেক ভাই বোনেরা কম, ভাইরাই বেশি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে বসে আছেন, অনেক সময় ধরে কোনো রেজাল্ট পাচ্ছেন না। তো এখানে অ্যাকচুয়াল সিনারিওটা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়াতে মাত্র 21 সপ্তাহ, নাইজেরিয়াতে 21 সপ্তাহ, ইউনাইটেড স্টেটসে 8 সপ্তাহ, পাকিস্তানে 34 সপ্তাহ, ফিলিপাইনে 22 সপ্তাহ। তো এই তথ্যটা এখানে মেনশন করা হয়েছে। ওয়ার্ক পারমিট ইনসাইড কানাডা থেকে অনলাইনে আবেদন করলে 93 দিনের মধ্যে প্রসেস হচ্ছে। ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স ক্লাস কানাডা, এখানে যারা আবেদন করেছেন তাদের জন্য 6 সপ্তাহ। সিজনাল এগ্রিকালচারাল ওয়ার্কার প্রোগ্রাম, সেটার জন্য 49 দিন। ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ইটি এর মাধ্যমে আবেদন করলে মাত্র 5 মিনিটের মধ্যে রেজাল্ট পাওয়া যাবে। তো ইটিএ কিন্তু সব কান্ট্রির জন্য প্রযোজ্য না, কানাডার যারা লিস্টেড কান্ট্রি তারাই শুধুমাত্র ইটিএ সুবিধা পাবে। ফর ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশনস আউটসাইড কানাডা, দি আরসিসি ইজ কারেন্টলি প্রায়োরিটাইজিং অ্যাপ্লিকেশন ফর ইসেনশিয়াল অকুপেশনস। তো অনেক ভাইরা আছেন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছেন, এর মধ্যে একটা বড় সংখ্যক আছেন যারা অ্যাকচুয়ালি রং ওয়েতে এবং এখানে ভুয়া ওয়ার্ক পারমিটে আবেদন করেছেন। তাদেরকে বিভিন্ন প্রতারক এজেন্সি নয়সই বুঝিয়ে তাদেরকে আবেদন করাইছে, তাদের রেজাল্টের কোনো খবর নেই। অনেকে 6 মাস, অনেকে 1 বছর আগে আবেদন করেছেন, তাদের রেজাল্টের কোনো খবর নেই, হদিস নেই। অ্যাকচুয়ালি তারা রিয়েল ওয়েতে আবেদন করেননি, এই জন্য আপনাদের এই অবস্থা। অনেকেই শুনতেছেন, আমরা জানি এখানে অনেক শ্রোতারা আছেন। আর যারা অ্যাকচুয়ালি রিয়েলি আবেদন করেছেন তাদের মধ্যে যে সমস্ত অকুপেশনগুলো কানাডাতে ইসেনশিয়াল তাদেরগুলোকে স্ট্যান্ডার্ড টাইম বা প্রায়োরিটি বেসে তারা প্রসেস করতেছে। যেগুলো কানাডা মনে করতেছে নন এসেনশিয়াল কাজ সেগুলো তারা ফেলে রেখেছে ফাইল, এগুলো সময় বেশি লাগতেছে। এই হলো বিষয়। ওয়ার্ক পারমিটের বিষয়ে বারবারই আমি সাবধান করি, এখানে অনেকগুলো ভিডিও আছে, সবগুলো ভালো করে দেখবেন, বুঝবেন, প্রতারিত যাতে না হন। আপনার যদি 10,000 টাকাও নষ্ট হয় প্রতারিত হয়ে, তাহলে তো আপনারই লস। আমরা আপনাদেরকে পরামর্শ দিচ্ছি এই কারণে যাতে আপনারা প্রতারিত না হন। ইফ ইউ আর নট অ্যাপ্লাইং ফর এ পজিশন ইন এ ইসেনশিয়াল অকুপেশন, ইউর প্রসেসিং টাইম মে বি লঙ্গার দেন দ্যাট মেনশন অ্যাবভ। তো কেউ যদি ইসেনশিয়াল অকুপেশনে আবেদন না করেন তাহলে তার প্রসেসিং টাইম অনেক বেশি লাগবে। এটা কোন ক্যাটাগরির জন্য কথা বলতেছি, এটা কথা বলতেছি আপনার ওয়ার্ক পারমিট ভিসার জন্য।
তো আমাদের সাথে যারা এতক্ষণ ছিলেন সবাইকে আবার ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।